সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এটি একটি বহুল প্রচলিত কথা। কিন্তু বর্তমানে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে এই ধারণা অনেকটাই বদলেছে। এখন সাগর আইল্যান্ডে যাওয়া অনেক সহজ। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম গঙ্গাসাগর মেলা, যার স্থান কুম্ভ মেলার পরই। প্রতি বছর মকর সংক্রান্তির পুণ্য লগ্নে আয়োজিত হয় এই মেলা। ভারতবর্ষের প্রায় সকল রাজ্য থেকেই লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয় এই মেলাতে। এই ভ্রমণ পর্বে থাকছে গঙ্গাসাগর মেলা 2025-এর সকল তথ্য। তাছাড়া কলকাতা থেকে গঙ্গাসাগর কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, পুজো দেওয়ার ডালা কোথা থেকে কিনবেন, কি কি সাইট সিন দেখবেন, সাইট সিনের খরচ কত, ইত্যাদি সকল বিষয়। যারা গঙ্গাসাগর যাবেন বলে ঠিক করেছেন তাদের অনেক উপকারে আসবে এই ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কলকাতা থেকে গঙ্গাসাগর পৌঁছবেন কিভাবে? বাস এবং ট্রেন দুটোতে করেই যাওয়া যায়। প্রথমে আসি ট্রেনে করে কিভাবে যাবেন। কলকাতা থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য আপনাদের শিয়ালদহ ডিভিশনের সাউথ সেকশন থেকে ধরতে হবে নামখানা লোকাল। নামতে হবে কাকদ্বীপ স্টেশনে। ভাড়া পড়বে মাথাপিছু 25 টাকা। সময় লাগবে 2.5 ঘন্টার মতো। কাকদ্বীপ স্টেশনে নেমে স্টেশনের বাইরে আছে টোটো স্ট্যান্ড। মাথাপিছু 30 টাকা করে টোটো ভাড়া দিয়ে পৌঁছে যেতে হবে লট নম্বর 8 ফেরিঘাটে, যেখান থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য ভেসেল ছাড়ে। মাথাপিছু 9 টাকা ভাড়া দিয়ে ভেসেলে চড়ে পৌঁছে যাবেন কচুবেড়িয়া ঘাটে। এখানে বলে রাখি, মেলার সময় ভেসেল ভাড়া মাথাপিছু 40 টাকা করে পড়ে। মেলা চলাকালীন কাকদ্বীপ স্টেশনের বাইরে ভেসেলের অস্থায়ী টিকিট কাউন্টার থাকে। ট্রেন থেকে নেমেই টিকিট সংগ্রহ করতে পারবেন। ভাড়া আপ ডাউন 80 টাকা। বাসে করে কিভাবে পৌঁছবেন? কলকাতার ধর্মতলা থেকে নিয়মিত বকখালি, কাকদ্বীপ, নামখানাগামী বাস ছাড়ে। ভাড়া পড়বে 90 টাকা। নামতে হবে নতুন রাস্তা বাস স্টপেজে, যেটা কাকদ্বীপ থেকে 4 কিলোমিটার আগে। নতুন রাস্তায় নেমে নিতে হবে টোটো। এই টোটোই আপনাকে পৌঁছে দেবে লট নম্বর 8 ফেরিঘাটে। টোটো ভাড়া জনপ্রতি 20 টাকা। আমরা গঙ্গাসাগর যাব বাইক নিয়ে। যারা নিজস্ব গাড়ি নিয়ে যেতে চান তারা আমরা যেভাবে যাচ্ছি সেইভাবে যেতে পারেন। সকাল সকাল বেরিয়ে পড়লাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। ডায়মন্ড হারবারের নদীকে পাশে রেখে এগিয়ে চলেছি। ঠিক করেছি বাইক ভেসেলে পারাপার করে যাব। পৌঁছলাম লট নম্বর 8 ভেসেলঘাটে। মানুষের লম্বা লাইন। টিকিট কাউন্টার থেকে বলল এখন বাইক পারাপার করা যাবে না, অন্ততপক্ষে 2 থেকে 3 ঘন্টা পরে বাইক পারাপার করা যাবে। মনটা বেশ খারাপ হয়ে গেল। এখনই ঘড়িতে 11টা বাজে। 3 ঘন্টা মানে তো 2টো বেজে যাবে। দাঁড়িয়ে আছি, ঠিক তখনই পাশের একজন দোকানদার বললেন পাশে আরেকটি ঘাট আছে, যেখান থেকে বড় গাড়ি, লরি, বাস, ছোট 4 চাকা গাড়ি পারাপার হয়। ওরা বাইকও পারাপার করে। ওনার কথা শুনে এগিয়ে চললাম এলসিটি ঘাটের উদ্দেশ্যে। চলে এলাম এলসিটি ঘাটে। বড় একটি বার্জ দাঁড়িয়ে আছে। বোঝাই করা হচ্ছে সাগর মেলার প্রস্তুতির জন্য চলমান টয়লেট। বার্জের একজনের সাথে কথা বলে জানতে পারলাম যে প্রথমে চলমান টয়লেটগুলি বোঝাই হবে, তারপর বড় লরি, তারপর ছোট 4 চাকা, তারপর যদি জায়গা থাকে তাহলে বাইক। একটা একটা করে গাড়ি বার্জ বোঝাই হচ্ছে। আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি। সৌভাগ্যক্রমে শেষে বাইকগুলোর জায়গা হলো। মনে মনে জয় কপিল মুনির জয় বলে বার্জে উঠে পড়লাম। বার্জ দ্রুত গতিতে এগিয়ে চলল কচুবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে। বার্জে যাওয়ার এই অভিজ্ঞতা প্রথমবার। যারা 4 চাকা নিয়ে সাগরে আসবেন ভাবছেন তারা অতি সহজেই এই বার্জের মাধ্যমে গাড়ি পারাপার করে পৌঁছে যেতে পারবেন গঙ্গাসাগর।
গঙ্গাসাগর যাওয়ার ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হলো এই ভেসেল পরিষেবা। কারণ বর্তমানে মুড়িগঙ্গা নদীতে এতটাই পলি জমেছে যে জোয়ার না থাকলে এই ভেসেল পরিষেবা বন্ধ থাকে। তখন যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বসে থাকতে হয়। গঙ্গাসাগরের ভেসেল সার্ভিসের একটি মোবাইল অ্যাপ আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, যেখানে আপডেটেড টাইম টেবিল দেওয়া থাকে। অথবা ফেসবুকে গঙ্গাসাগর ভেসেল টাইম টেবিলের পেজটিকে ফলো করলেও আপডেটেড টাইম টেবিল জানতে পারবেন। আরও একটি জলপথ রয়েছে গঙ্গাসাগর যাওয়ার জন্য, যেখানে জোয়ার ভাটার কোনো সমস্যাই নেই, সারাদিনই লঞ্চ চলে। ট্রেনে বা বাসে করে এলে নামতে হবে নামখানাতে। নামখানা নেমে টোটো বা পায়ে হেঁটে যেতে হবে নামখানা নারায়ণপুর লঞ্চ ঘাটে। লঞ্চ ভাড়া মাথা পিছু 40 টাকা, সময় লাগবে 1 ঘন্টার মতো। মেলার সময় এই লঞ্চ ভাড়া মাথা পিছু 85 টাকা করে হয়। এই লঞ্চ আপনাদের পৌঁছে দেবে বেনুবন ঘাট। বেনুবন ঘাট থেকে ম্যাজিক বা টোটো করে কপিলমুনির আশ্রম। টোটো বা ম্যাজিক ভাড়া জনপ্রতি 30 টাকা, মেলার সময় 50 টাকা করে নেয়। চলে এলাম কচুবেড়িয়া ঘাটে। আমাদের সময় লাগলো মাত্র 15 মিনিট, তবে যাত্রীবাহী ভেসেলে এলে সময় লাগবে 40 মিনিটের মতো। এখান থেকে গঙ্গাসাগরের দূরত্ব 30 কিলোমিটার। এই কচুবেড়িয়া থেকে ছাড়ে গঙ্গাসাগর যাওয়ার বাস, ম্যাজিক, অটো ইত্যাদি। বাস ভাড়া মাথা পিছু 40 টাকা, ম্যাজিক ভাড়া 50 টাকা, আর অটো 50 টাকাই ভাড়া। মেলার সময় ভাড়া একই থাকে। এছাড়া গাড়ি রিজার্ভ করলে ভাড়া পড়বে 1200 টাকার মতো। 40 মিনিট যাত্রাপথ অতিক্রম করে চলে এলাম সাগরে। গঙ্গাসাগরে থাকবেন কোথায়? এটি একটি তীর্থস্থান হওয়ার কারণে সেভাবে হোটেল গড়ে ওঠেনি। এখানে রাত্রিবাস করতে হলে থাকতে হবে বিভিন্ন আশ্রমে। এছাড়া আছে ভারত সেবাশ্রম সংঘ, ভাড়া 200 টাকা থেকে শুরু। এখানে এসে বুকিং করতে হয়। আছে সাগর পঞ্চায়েত সমিতির সাগর কটেজ, এটিও এখানে এসেই বুক করতে হবে। ভাড়া 500 টাকা থেকে শুরু। আমরা থাকব পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেলে। চলুন জেনে নেওয়া যাক ইউথ হোস্টেল বুক করবেন কিভাবে। ইউথ হোস্টেলে স্পট বুকিং করা যায় না। এখানে থাকতে গেলে অনলাইন বুকিং করে আসতে হবে। ইউথ হোস্টেল থেকে মন্দির যেতে সময় লাগে মাত্র 1 মিনিট। এখানে ডরমেটরি রুমের ভাড়া 225 টাকা, নন এসি ডাবল বেডেড রুমের ভাড়া 900 টাকা, এসি রুমের ভাড়া 1200 টাকা, আর যদি কটেজ বুক করেন ভাড়া পড়বে 2200 টাকা। ডেসক্রিপশন বক্সে ইউথ হোস্টেলের ওয়েবসাইট দিয়ে দিলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি গঙ্গাসাগর যুব আবাসে। চলুন দেখে নেওয়া যাক এখানকার রুমে থাকার ব্যবস্থাপনা কেমন। আমরা আছি 3 নম্বর রুমে। চলুন রুমের ভিতরে গিয়ে রুমের কি ব্যবস্থাপনা দেখে নিই, আসুন। এটা একটা নন এসি ডবল বেডেড রুম। এখানে আছে একটা কিং সাইজের বেড, আছে একটি টি টেবিল, আর বসার জন্য 2টো চেয়ার আছে। এখানে একটি আলমারি আছে। আলমারির ভিতরে এখানে 2টো কম্বল আছে, মশারি আছে, আর আপনারা যে ব্যাগ নিয়ে আসবেন সেগুলো এখানে রাখতে পারবেন। আর এখানে একটি টিভির ব্যবস্থা আছে। চলুন ওয়াশরুমটা দেখে নিই। এখানকার ওয়াশরুমের ব্যবস্থাপনা খুবই সুন্দর। দরজা খুলতেই সামনে একটি বড় আয়না আর আছে একটি বেসিন। বেসিনের ঠিক ডান দিকে আছে স্নান করার জায়গা, আর বেসিনের একদম বাঁ দিকে আছে ওয়েস্টার্ন টয়লেট। এখানে 24 ঘন্টা গিজারের ব্যবস্থা আছে। চলুন এবার দেখে নেওয়া যাক ডরমেটরি রুমের ব্যবস্থাপনা কেমন। এটা হচ্ছে ডরমেটরি রুম। পরপর বেডগুলি সাজানো আছে। ডরমেটরি রুমে যারা স্টে করবেন তাদের ওয়াশরুমের ব্যবস্থা কেমন দেখে নেওয়া যাক। পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম,
আছে আলাদা করে স্নানাগারের ব্যবস্থা। খাবার জলের জন্য আছে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা। এখানে থাকলে বাইরে থেকে জল কিনতে হবে না। এখানে ক্যান্টিনের কিন্তু কোনো ব্যবস্থা নেই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, গঙ্গাসাগর মেলার সময় এই ইউথ হোস্টেল বুকিং করা যায় না। খাওয়া দাওয়া কোথায় করবেন? এই ইউথ হোস্টেলের বাইরে আছে প্রচুর খাবার হোটেল। এছাড়াও ভারত সেবাশ্রমের বাইরে আছে অনেকগুলি ভাতের হোটেল। এই হোটেলগুলিতে সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার পাওয়া যায়। দাম পড়ে সাধারণত সবজি ভাত 60 টাকা, মাছ ভাত 90 টাকা, চিকেন ভাত 120 টাকা প্রতি প্লেট। গঙ্গাসাগরে মানুষ আসেন পুণ্য লাভের আশায়। কথিত আছে সাগর সঙ্গমে ডুব দিলে সব পাপ ধুয়ে যায়। আমরা চলেছি সাগর স্নানের উদ্দেশ্যে। সাগর স্নান সেরে একটু ঘুরে বেড়ালাম ছোট একটি বিচ মার্কেটে। ফিরে এলাম ইউথ হোস্টেলে। ফ্রেশ হয়ে যাব কপিল মুনির আশ্রমে পুজো দিতে এবং সন্ধ্যা আরতি দেখতে। এবার বলি পুজো দেওয়ার ডালা কোথা থেকে কিনবেন। কপিল মুনি আশ্রমের সামনেই আছে ডালা আর্কেড। সেখান থেকে বিভিন্ন দামের ডালা সংগ্রহ করা যায়। দাম শুরু 50 টাকা থেকে। এই ডালা দোকান থেকে পুজো সামগ্রী নিলাম এবং এগিয়ে চললাম কপিল মুনির মন্দিরে পুজো দিতে। এখন আছে কপিল মুনির মন্দিরে। এখানে কপিল মুনি ছাড়াও আছেন বহু দেবদেবীর মূর্তি। তবে আদিকালের সেই কপিল মুনির আশ্রম বহুকাল আগেই সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে। এই মন্দির নতুন করে তৈরি হচ্ছে। চলছে সন্ধ্যা আরতির প্রস্তুতি। প্রতিদিন সন্ধ্যা 7টায় সন্ধ্যা আরতি হয়। পুরাকালে দেবরাজ ইন্দ্র রাজা সাগরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করে কপিল মুনির আশ্রমের কাছে বেঁধে রাখেন।
সগর রাজার 60,000 সন্তান ঘোড়া খুঁজতে খুঁজতে উপস্থিত হন এই আশ্রমে। তারা না বুঝেই কপিলমুনিকে চোর অপবাদ দিয়ে দোষী সাব্যস্ত করে। কপিলমুনি তাদের মুখে চুরির অভিযোগ শুনে রেগে গিয়ে 60,000 সন্তানকে ভস্মীভূত করে দেন। তখন সগর রাজা সন্তানদের ফিরে পেতে ভগীরথের শরণাপন্ন হন। ভগীরথ ভগবান মহাদেবকে তুষ্ট করে মহাদেবের জটা থেকে পতিত পাবনী গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। গঙ্গার ধারায় সগর রাজার 60,000 সন্তান পুনর্জীবন লাভ করে। সেই কারণেই এই সাগর সঙ্গমে স্নান করলে সব পাপ ধুয়ে যায় এবং মকর সংক্রান্তির সময়কে পুণ্যতিথি হিসাবে পালন করা হয়। এই সাগরভূমি একটি পবিত্র তীর্থস্থান। কপিলমুনির মন্দিরে পাশাপাশি আছে কপিলমুনি, মা গঙ্গা আর সগর রাজা। আরতি শেষ হয়ে গেলে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। আরতি দেখে রাতের খাবার নিয়ে চলে এলাম হোটেলে। রাতের ইউথ হোস্টেলকে আরো সুন্দর দেখাচ্ছে। জায়গাটি বেশ শান্ত, নিরিবিলি, পরিবেশটা বেশ সুন্দর। রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম কপিলমুনির দর্শনে। এবার জেনে নেওয়া যাক কি কি সাইট সিন দেখা যাবে, খরচ কত পড়বে। সাইট সিন করার জন্য কপিলমুনির আশ্রম চত্বর এবং ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকে পাওয়া যায় টোটো। টোটো আপনাদের ঘুরিয়ে দেখাবে মোহনা, লাইট হাউস, গোষ্ঠ মন্দির, মনসা মন্দির, আইলা স্পট, নাগসরোবর মন্দির, রামকৃষ্ণ মিশন এবং শনি মন্দির। টোটো ভাড়া পড়বে 400 টাকার মতো। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমরা প্রথমে যাব মোহনা ও লাইট হাউসে। গঙ্গাসাগরকে বিদায় জানিয়ে গাড়ি এগিয়ে চলেছে। চলে এলাম মোহনাতে। সময় লাগলো মিনিট 15-এর মতো। জায়গাটা সত্যি খুব সুন্দর, সুবিস্তৃত সি বিচ, দূরে দাঁড়িয়ে আছে জাহাজ, একেবারে শান্ত প্রকৃতি। এখানে লাল কাঁকড়া এতটাই আছে যে দূর থেকে দেখলে মনে হবে লাল রঙের সমুদ্র সৈকত। আমরা এখন দাঁড়িয়ে আছি লাইট হাউস বিচে। মোহনাতে কিছুক্ষণ সময় কাটিয়ে এগিয়ে চলেছি গোষ্ঠ মন্দিরের উদ্দেশ্যে। চলে এলাম গোষ্ঠ মন্দিরে।
এই মন্দিরে হিন্দুদের প্রায় সকল দেবদেবীর পূজিত হন। গোষ্ঠ মন্দির থেকে চলে এলাম নাগ সরোবরে। আছে একটি বড় পুকুর, আর পুকুরের মাঝখানে আছে কালিয়া নাগের উপর নৃত্যরত ভগবান শ্রীকৃষ্ণ। এই মন্দিরে পূজিত হন নাগরাজ। নাগসরোবর মন্দির থেকে চলে এলাম বেনুবন ঘাটে। এখান থেকে নামখানা যাওয়ার লঞ্চ পাওয়া যায়। জায়গাটা বেশ মনোরম, চারিদিকে ম্যানগ্রোভের জঙ্গল। সামনেই আছে সাগর মেলা, তাই দূরে চলছে নদী থেকে পলি কাটার কাজ। হাতে সময় কম থাকায় আর কিছু না দেখে বেনুবন ঘাট থেকে রওনা দিলাম কচুবেড়িয়ার উদ্দেশ্যে। চলে এলাম কচুবেড়িয়া। ভেসেল পেরিয়ে যাব লট নম্বর 8 ফেরিঘাটে। ভেসেলে বাইক পারাপার করতে ভাড়া লাগে 81 টাকা, যেটিতে বাইক চালিয়ে নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। উঠে পড়লাম ভেসেলে। যেতে যেতে জেনে নেওয়া যাক 2025 সালের গঙ্গাসাগর মেলা সংক্রান্ত সকল তথ্য। জোর কদমে চলছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগরের প্রস্তুতি। এবছর মেলা শুরু হচ্ছে 8ই জানুয়ারি 2025 থেকে চলবে 17ই জানুয়ারি 2025 পর্যন্ত। স্নান হবে মকর সংক্রান্তির রাতে। তীর্থযাত্রীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। পরিবহন ব্যবস্থার জন্য রয়েছে 2250টি সরকারি এবং 250টি বেসরকারি বাস, 32টি ভেসেল পরিষেবা, 100টি লঞ্চ, 9টি বার্জ, 21টি জেটি এবং দেয়া হয়েছে বিশেষ ট্রেন। নিরাপত্তার জন্য রয়েছে 12,000 পুলিশকর্মী, জিপিএস ও স্যাটেলাইট নজরদারি, বিপর্যয় মোকাবিলা বাহিনী। চিকিৎসার জন্য রয়েছে 500-র বেশি শয্যা, চিকিৎসক, নার্স, আইসিইউ, অ্যাম্বুলেন্স এবং ওয়াটার অ্যাম্বুলেন্স। তীর্থযাত্রীদের দুর্ঘটনা বিমা 5 লক্ষ টাকা। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য রয়েছে 16টি বাফার জোন। যারা ট্রেনে আসবেন কাকদ্বীপ থেকে নিতে হবে টোটো। টোটো ভাড়া জনপ্রতি নেবে 30 টাকা লট নম্বর 8 পৌঁছতে। ভেসেল ভাড়া সাধারণ সময় থাকে 9 টাকা, মেলার সময় হয় 40 টাকা। যারা নামখানা হয়ে যাবেন লঞ্চ ভাড়া সাধারণ সময় থাকে 40 টাকা, মেলার সময় 85 টাকা। বেনুবন ঘাট থেকে ম্যাজিক ভাড়া জনপ্রতি 50 টাকা। কচুবেড়িয়া থেকে বাস ভাড়া জনপ্রতি 40 টাকা। মেলার সময় ইউথ হোস্টেল, সাগর কটেজ, সরকারি কোনো গেস্ট হাউস ভাড়া পাওয়া যায় না। থাকতে হবে আশ্রমে অথবা অস্থায়ীভাবে তৈরি হোগলা পাতার ঘরে। গঙ্গাসাগর যাওয়ার ভেসেল জোয়ার ভাটার ওপর ভিত্তি করে চলে। সেই কারণে মেলার সময় যখন ভেসেলের লাইনে দাঁড়াবেন পর্যাপ্ত পরিমাণে জল ও খাবার নিয়ে নেবেন। এছাড়াও গঙ্গাসাগর মেলার সময় হাওড়া, ধর্মতলা, বাবুঘাট থেকে সাগর স্পেশাল বাস পরিষেবা চালু থাকবে। এই বাসগুলি সরাসরি নিয়ে আসবে লট নম্বর 8 ফেরিঘাটে। ভাড়া পড়বে জনপ্রতি 130 টাকা মতো। কপিলমুনি আশ্রমের আশেপাশে নেই কোনো এটিএম, সেহেতু নগদ টাকা সঙ্গে রাখবেন। মেলার সময় প্রচণ্ড ঠান্ডা থাকে, সেই জন্য শীতবস্ত্র সঙ্গে রাখবেন। এছাড়াও যদি কোনো তথ্য জানতে চান কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব সঠিক উত্তর দিতে। তবে একটা কথা বলতে পারি, গঙ্গাসাগর মেলার সময় এলে তার আনন্দ এবং অনুভূতি সত্যি আলাদা। চলে এলাম লট নম্বর 8 ঘাটে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো স্থানে, অন্য কোনো ভ্রমণে। নমস্কার।